বলো শুনছে 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়ে শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাট্রিক্স কৃষি পাঠশালা। কৃষি প্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা PM প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। PM প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। PM প্রণাম এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ CCEA 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে PM প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। PM প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি PM প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। PM প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল PM প্রণাম প্রকল্প এবং কৃষিতে ড্রোনের ব্যবহারকে উন্নীত করার প্রচেষ্টা করা। সারের সুষম ব্যবহার এবং ন্যানো সারের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ডিপার্টমেন্ট অফ ফার্টিলাইজার্স, সার কোম্পানি, প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্র, ফিল্ড অফিসার এবং নোডাল অফিসার সহ বিভিন্ন স্টেক হোল্ডারদের একত্রিত করেছে। VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে ন্যানো সার এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ড্রোনের ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার ড্রোন প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য।
উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। বহু উৎসাহী কৃষক এই প্রকল্পের প্রতি ড্রোন ব্যবহারে আগ্রহ প্রকাশ করেছেন। এই আধুনিক প্রযুক্তির অর্থনৈতিক সম্ভাব্যতা কৃষকদের আলোর দিশা দেখিয়েছে এবং কৃষিতে আরও টেকসই এবং সাশ্রয়ী পদ্ধতির পথ প্রশস্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী মহিলা কিষাণ ড্রোন কেন্দ্র চালু করেছেন। এটি মহিলাদের স্বসহায়ক গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করবে, যাতে তারা জীবিকা নির্বাহের জন্য এই প্রযুক্তি ব্যবহার করতে পারেন। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। ড্রোন প্রযুক্তি, ন্যানো সার এবং টেকসই চাষ পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার, 90.8 বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালায় আপনাদের স্বাগত। আজকের কৃষি পাঠশালার আলোচনার বিষয় জামরুল চাষ, আর এই আলোচনার উপস্থিতিতে রয়েছেন আমাদের সাথে শ্রী অলোকেশ ঘোষ। অলোকেশবাবু, বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে আপনাকে অসংখ্য অলোকেশবাবু, বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে আপনাকে উষ্ণ অবতারণের জানায়। মিস্টার ঘোষ, এই কৃষি বিশেষের অলোকেশবাবু বেতার বিদ্যাসাগরের ম্যাট্রিক্স কৃষি পাঠশালাতে আপনাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। ধন্যবাদ। মিস্টার ঘোষের এই কৃষি বিশেষজ্ঞ হওয়ার পাশাপাশি আরেকটি পরিচয় রয়েছে, সেটি হচ্ছে তিনি পশ্চিমবঙ্গ পুলিশের প্রশাসনিক দায়িত্বেও রয়েছেন। আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাকে আমাদের মধ্যে পেয়ে আমরা অনেকটাই আপ্লুত। আমরা সরাসরি চলে যাব একদম প্রথম প্রশ্নে।
এই জামরুল চাষের জন্য মাটি কিভাবে তৈরি করব? নমস্কার, বেতার বিদ্যাসাগরের সমস্ত শ্রোতা বন্ধুদের ধন্যবাদ জানাই। দেখুন, জামরুল চাষ আমাদের মেদিনীপুর বা পার্শ্ববর্তী এলাকায় চাষ করার জন্য মোটামুটি মোরম মাটি বা এঁটেল মাটি বা বালি মাটি, যে কোনো মাটিতেই এইটা ভালো হয়ে থাকে। এমন কোনো ব্যাপার নেই যে বালি মাটিতে জামরুল হবে না বা এঁটেল মাটি বা দোআঁশ মাটিতে হবে না, এমনটা নয়। আমি দেখেছি আমার এখন 8-10খানা গাছ আছে। আচ্ছা। তো আমার যে জায়গাটায় একটা বালি মাটিতেও আছে, হুম, কিছুগুলো দোআঁশ মাটিতেও আছে। হুম, আমার আসলে পুকুর পাড় তো, হুম, মানে পুকুর কাটার পরে যে মাটি চারিদিকে পড়ে এইভাবে আমার মাটিটা তৈরি, সেই জন্য বিভিন্ন আমার একটাই ধরুন একই প্লটেই বিভিন্ন জায়গার মাটি বিভিন্ন রকম। আচ্ছা। তো তাই দেখেছি যে ধরুন একসঙ্গে তো সব সময় গাছ বসানো যায় না। হ্যাঁ। হ্যাঁ, আর একসঙ্গে হয়তো বসিয়েছিল, মানে এই জামরুলটা আমার দাদু বাবারও কিছু গাছ বসিয়েছিলেন, তো সেই সুবাদে কিছু গাছ মারাও গেছে, তারপরে আবার নতুন করে লাগানো হয়েছে। তো তাতে করে দেখা গেছে যে এর মাটির সেরকমভাবে কোনো তারতম্য নয়। হ্যাঁ, আবার এমনও দেখেছি যে একটা গাছ তো আমার পুকুর পাড়ের এমন নিচের দিকে লাগানো আছে যেখানে জলও দাঁড়িয়ে যায়, মানে 5-7 দিন হয়তো জল দাঁড়িয়ে গেল গাছের গোড়ায়, হুম, তাতেও কিন্তু মিরাকেল, এই গাছ কিন্তু মারা যায়নি। আচ্ছা। মারা গেছে কিভাবে? হয় পোকা লেগে অনেক দিন পর, হুম, তো এইভাবে মারা গেছে। হ্যাঁ, যেটা মূল বিষয়ে আসি সেটা হলো মাটি। তাহলে মাটি আমার কোনো কিছু এমন কিছু ম্যাটার করছে না, আচ্ছা। মাটি যে কোনো মাটিতেই চাষি ভাই এই গাছ বসাতে পারে। আচ্ছা, এই গাছটি বসানোর আগে কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করবে? অবশ্যই সেসবে আসছি আমি। তো মাটি যে কোনো মাটিতেই হলো, তো এবারে মাটিটাকে করতে হবে কি, কেউ গর্ত করে নিতে হবে 3 ফুট বাই 3 ফুট, হুম, 3 ফুট বাই 3 ফুট গর্ত করে নিল। গর্ত করার পরে সেখানে অল্প একটু চুন দিলে মাটিটা শোধন হয়। ধরুন অনেক দিন ধরে মাটি পড়ে আছে, বা 3 ফুট যখন গর্ত হচ্ছে, তো 3 ফুট নিচে অন্যান্য ধরুন ধান চাষ বা অন্যান্য সবজি চাষ, ওটা মোটামুটি জমির 6 থেকে 8 ইঞ্চি, কোনো কোনো ক্ষেত্রে 12 ইঞ্চি, এতেই আপনার গাছ হয়। কিন্তু যখন আপনি মাটির নিচে 3 ফুট ডেপথে যাওয়া হচ্ছে, তখন অনেক সময় ওই মাটিটা তো অনেক দিন ধরে পড়ে আছে, তো সেইখানে চারা বসানোর আগে কিছু পরিমাণ যে কলি চুন, যেটা খাওয়া হয় বা যেটা অনেকে গ্রামের দিকে রং করে, এগুলো আপনার যে কোনো দোকানে, মানে এই রাসায়নিক সার ওষুধ যারা বিক্রি করে থাকেন হুম, তাদের দোকানে পাওয়া যায়। আচ্ছা। এবং কোনো কোনো জায়গায় ভুসিমাল দোকান, হুম, যেখানে সর্ষের তেল খাওয়ার এই সব জিনিস পাওয়া যায়, ওখানেও এই চুন 10 কেজির প্যাকেট বা 5 কেজির প্যাকেট পাওয়া যায়। তো 3 ফুট বাই 3 ফুট গর্ত করে ওর মধ্যে অল্প পরিমাণ চুন দিয়ে 15 থেকে 20 দিন যদি ওটা রেখে দেওয়া যায়, আচ্ছা। তাহলে জমিতে যদি কোনো রকম কোনো মাটিতে কোনো রকম কোনো ফ্যাঙ্গাস বা কোনো পোকামাকড় কিছু থাকে, তাহলে মাটিটা পরিশোধন হয়ে গেল। হুম, এরপরে 15 দিন চুন দেওয়ার পরে এইবারে যে মাটিটা তুলে রাখা হয়েছিল, 15 দিন ধরে ওই মাটিটা শুকিয়েছে, হুম, ওই মাটিটা অল্প পরিমাণ আবার পুনরায় গর্তে দেওয়া হবে। তার সঙ্গে কি দিতে হবে? গোবরের সার। হুম, অবশ্যই অবশ্যই কাঁচা গোবরের সার কিন্তু নয়, গোবর সারটাকে কিছুদিন আগে এনে রোদে শুকিয়ে নিতে হবে। হুম, কাঁচা গোবর সার আমরা গর্তের মধ্যে দেব না। আচ্ছা। শুকনো গোবর সার 2 ঝড়া কমসে কম, আমরা যে ঝড়া বা ধামা দেখা যায়, 2 ধামা দিল, তার মধ্যে সর্ষের খোল আর ইউরিয়া, পটাশ, ফসফেট অল্প পরিমাণ, বা কেউ এনপিকে, এই সারগুলো 28 গোমর, সেগুলো অল্প ব্যবহার করতে হবে,
কারণ চারা গাছ ছোট থাকে তো অল্প পরিমাণ ব্যবহার করার সঙ্গে, এবং জিঙ্ক গাছের কিন্তু একটা খুব খাওয়ার এই সমস্ত বাগানজাত জিঙ্ক অল্প পরিমাণে ছড়িয়ে ওটাকে আবার 15 দিন মাটিটাকে মিশিয়ে রেখে দিতে হবে। মাটি মিশিয়ে রাখার পর এরপরে চারা গাছ বসাতে হবে। এবারে এই গাছের দূরত্বটা মিনিমাম, জামরুল গাছ যেহেতু বড় হয়, মিনিমাম 12 ফুট বা 10 ফুট ছাড়া, 10 ফুট বাই 10 ফুট গ্যাপটা দিতেই হবে। আর দেখুন, জামরুল কিন্তু আম, কাঁঠাল বা অন্যান্য যে ফল আপনি হিউজ পরিমাণে চাষ করতে পারেন, কিন্তু জামরুলের চাহিদা ভালো আছে। কিন্তু জামরুল কিন্তু এমন একটা ফল যেটাকে আপনাকে আজ যদি পারেন 2 দিনের মধ্যে মালটাকে বিক্রি করতে হবে। আচ্ছা, তো সেই জন্য আমি চাষি ভাইদের বলবো যে অল্প পরিমাণে অন্যান্য ফলের বাগান রেখেছেন, তার সঙ্গে আপনি 7-8টা গাছ রাখুন পাশে, আচ্ছা, 7-8টা, এর বেশি গাছ নয়। তো তাহলে 7-8টা আপনি মোটামুটি 2 কাঠা 2 কাঠা জায়গায় মোটামুটি ওই 1400 স্কোয়ার ফুট জায়গায় আপনি মোটামুটি 8-10টা গাছ লাগাতে পারবে চাষি ভাইরা। আচ্ছা, এইবারে চারা কোথায় পাবো, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। চারা যদি আপনি উল্টোপাল্টা নিয়ে এসে বসায় তাহলে কিন্তু হবে না। এবার বললেন চারা, তাহলে জামরুলের কি চারা, কি ব্যাপার, কিভাবে চিনবো এই চারাটা ভালো? হ্যাঁ, এইটা কিন্তু আপনাকে ওই নার্সারির ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে। একটা ভালো, যেমন এখানে মেদিনীপুরের কাছাকাছি যেমন নার্সারি কিছু আছে, আচ্ছা, জকপুরের দিকে 2-3টে নার্সারি আছে, বা হুগলির সাইড থেকেও আপনি আনতে পারেন যারা একটু কষ্ট করে, কিন্তু ওখানে চারাটা ভালো হয়। আচ্ছা, তো এবারে জামরুলের 2-3টে প্রকার আছে। একটা হচ্ছে লাল রঙের হয়, ছোট ছোট, ওটা কিন্তু বাজারে খুব একদম নেই বলে হয়। একটা বড় সাইজের, মোটামুটি এক একটায় 3টেই ধরুন 100 গ্রাম হবে। 3টে জামরুল, কখনো 2টো জামরুলেও 100 গ্রাম হবে। আর একটা দেশি হয় ছোট, ওটাও হয়। তো ওইগুলো লাগানোর থেকে যে বড় জামরুলটা, ওই বড় জামরুলটা লাগাতে হবে, ঠিক আছে? ওটাতে ফলনও ভালো হয়, সাইজ ভালো থাকে, সাদা ধপধপে হয় ফলটা, আর ওটাতে বাজারে চাহিদা ভালো আছে। আচ্ছা, এবারে তাহলে চারাটা আমি যে কোনো নার্সারি থেকে নিয়ে এলাম। চারার দাম 150-200, কেউ 100 টাকায় ছোট চারা, যেমন ধরুন 1.5 ফুটের চারা 100 টাকা নিল, 2 ফুটের 3 ফুটের চারা হয়তো 150 টাকা নিল, 4-5 ফুটের চারা তখন, মানে কেন এটা বলছেন ফুট অনুযায়ী, কেন দামটা, হয়তো বলবেন যে কেন দামটা বেশি বা কম। দেখুন, ছোট চারা ওনাকে যে নার্সারিকে মানুষ করতে হচ্ছে ওকে কম দিন, তাহলে ওকে কম দিন রেখে পরিচর্যা করছে, তাই আপনাকে কমে দিতে পারছে। আর যখন বড় চারা হচ্ছে, ওকে তো বড় করতে হচ্ছে, ওকে লেবার লাগছে, ওকে খাওয়ার লাগছে, তো এই জন্য বড় চারা একটু দাম বেশি। আচ্ছা, যার ধরুন গরু ছাগলের একটু উৎপাত থাকে, গরু ছাগলে খেয়ে নেওয়ার ব্যাপার থাকে, যদি কারো বেড়া দেয়া থাকে আলাদা ব্যাপার, কিন্তু আমি বলবো একটু মিডিয়াম চারা, একটু বড় চারাই দাম বেশি নি ভালো। কেননা ওই গাছটা আপনি হৃষ্টপুষ্ট হলো, গাছটা ভালো, এগুলো তো সব কলমের চারা, গাছটা ভালো চের বেরিয়েছে বা শিকড় যেটা বেরিয়েছে সে তাই একটু বড় হয়েছে, আর গাছটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না একদম। আর কি, বড় চারা নেওয়ার আরেকটা সুবিধে কি, আপনি ফলটাও তাড়াতাড়ি পাবেন। আচ্ছা, আপনাকে পরিচর্যা 50 টাকা 100 টাকার জন্য আপনাকে পরিচর্যাও কম দিন করতে হচ্ছে, তাড়াতাড়ি ফলটা পেয়ে যাচ্ছেন। তো সেই জন্য মোটামুটি একটু বড় চারাই ভালো। এই চারাটা আমরা লাগাবো কিভাবে? এইবারে চারাটা যে মানে নিয়ে এসে ওর চারিদিকে প্যাকেট থাকে, এবার ওই প্যাকেটটাকে ছিঁড়ে ফেলতে হবে, এবং ভালো করে দেখতে হবে যে ওই চারিদিকে যেন কোনো পলিথিন থাকে, পলিথিন না থাকে। হ্যাঁ, কেননা ওটা একটা পলিথিন দিয়েই মোড়ক থাকে। তো সেইটা আমরাকে লক্ষ্য রাখতে হবে, কোনো রকম পলিথিন যেন না থাকে। আচ্ছা, আর একটা খেয়াল রাখতে হবে যে অনেক সময় অনেক নার্সারি করে কি, যে ওখানে মানে শিকড়ের দিকে গোড়ায় একটা খাঁচার মতো জিনিস দেয়,
টব, খাঁচার মতন টব, মানে ওটা ফুটো থাকবে, আচ্ছা মাটি দিয়ে ঢাকা থাকবে। কি কারণে দেয় আমি এটাও জানি না, কিন্তু প্লাস্টিকের, ওটাকে কিন্তু কেটে ফেলতে হবে, ওকে ওটা যেন না থাকে। ওইটা অবস্থায় বসিয়ে দিলে গাছটা বাড়বে না। আচ্ছা সেই জন্য ওই প্লাস্টিকের যদি ওটাও থাকে ওটাও কেটে ফেলে দিতে হবে। আচ্ছা দিয়ে আপনি মোটামুটি গাছ লাগানোর এটা উপযুক্ত সময় হচ্ছে আষাঢ় মাস, আচ্ছা বৃষ্টির সময়। আপনি মাটি গর্ত সব বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করে দিল চাষি ভাই, তারপরে ঠিক আষাঢ় মাসে অরণ্য সপ্তাহ যে সময়টা হয়, এই চারা আবার, হ্যাঁ এই চারা আবার আমাদের যে মেদিনীপুর ডিএফও অফিস হ্যাঁ ফরেস্টের ওখানেও কিন্তু চারা পাওয়া যায়, ওখান থেকেও আমি নিয়ে গিয়েছি হুম, দুটো চারা। তো আচ্ছা ওখানেও চাষি ভাইরা ফ্রিতে চারা পেতে পারে, হুম, সেটাও এই কিন্তু অরণ্য সপ্তাহের সময় চারা দান করা হয়। হ্যাঁ। হুম, তো তাহলে ওখান থেকেও চারা নিয়ে এসে এবারে চারাটাকে আপনার ওই গর্ত যে আছে ওখানে মাটি ভরাট তো আছেই, আগে থেকে আমার খাবার দাবার রেডি করা আছে গাছের জন্য সব কিছু। এইবারে মোটামুটি 6 ইঞ্চি গর্ত করে, হুম, মানে হাতেই খোঁড়া হয়ে যাবে যেহেতু ওটা নরম সব কিছু মাখানো থাকে, ওখানে গর্ত করে হালকা কিছু ওই গ্যামাক্সিন পাওয়া যায় দোকানে, রাসায়নিক দোকানে গ্যামাক্সিন ব্যবহার করতে হবে আমাকে, কেন উই পোকা বা অনেক সময় কোনো কিছু ফাঙ্গাস জাতীয় কিছু না লাগে, বা একটু সাপ ছড়িয়ে দেওয়া, এইগুলো করতে হবে। দিলে গাছটা ভালো থাকবে, তাড়াতাড়ি বেড়ে উঠবে। এইবারে দু সাইড থেকে মাটি চাপা দিয়ে দিল শক্ত করে, আচ্ছা ওই মাটি চাপা দিয়ে দিল। চাপা দেওয়ার পর জল দিতে হবে। এবারে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে খুব বেশি জল দেওয়ার দরকার নেই, আর যদি ধরুন বৃষ্টি হলো না, গাছটা হয়তো একটু দেখতে হবে গাছের গোড়া শুকিয়ে যাচ্ছে, তখন জল দিতে হবে। এরপরে বর্ষাকাল তো চলে এলো, আষাঢ় শ্রাবণ মাস, আপনাকে আর 2 মাস জল দিতে হবে না। শুধু এটুকু খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় আগাছা যাতে না হয়, আগাছা হয়ে হয়তো গাছের গোড়ার যে খাওয়ার সেটা টেনে নিচ্ছে, সেগুলো খেয়াল রাখতে হবে গাছ। আর বর্ষাকালে কি করতে হবে, যে ওই মাটিগুলোকে গাছের গোড়া একটু উঁচু করে গোল করে পিরামিড টাইপের করে বসিয়ে দিতে হবে মাটিগুলোকে, যাতে জলটা মানে গড়িয়ে চলে যায়। নতুন শেকড় তো, নতুন গাছ যখন আমি বসাচ্ছি, খুব বেশি অতিরিক্ত জল পেলে, ছোট অবস্থায় অতিরিক্ত জল পেলে হয়তো গাছের শেকড় পচে যেতে পারে, বড় হলে আলাদা ব্যাপার। কিন্তু ছোট অবস্থায় মানুষও যেমন বাচ্চাদেরকে আমাদের লালন পালন করতে হয় একটু ভালোভাবে, একটু যত্ন রাখতে হয়, তেমনি গাছও কিন্তু তাই, এও কিন্তু সন্তানেরই মতো। একে যেমনভাবে ছোট থেকে মানুষ করবে, যেমনভাবে চাষি বন্ধু যেমনভাবে ওকে খাবার দেবে, যেমনভাবে ওকে যত্ন নেবে, যেমন জল দেবে, পরিচর্যা যেমন করবে তেমন ফল পাবে। তবে ধান চাষ বা অন্যান্য যে সমস্ত চাষের থেকে এই চাষে কিন্তু পরিচর্যা অনেক কম, আচ্ছা অনেক কম। আচ্ছা তো তাহলে কি করতে হবে, বর্ষাকালে জল জমলো না, তারপরে আরেকটা খেয়াল রাখতে হবে, নতুন যখন কচি পাতা গজাবে তখন কিন্তু পোকামাকড়ের উপদ্রব হয়। আচ্ছা তখন অল্প পরিমাণে আমরা যে রাসায়নিক কীটনাশক যে ওষুধের দোকানে গিয়ে যে ওটাতে কিছু কিছু লাল পোকা বা শুয়োপোকা টাইপের যে এক একটা, মানে সে ট্রেনের দেখবেন বগির মুখের সামনের দিকে যেমন সবুজ পোকা বলে ওটাকে, ওই ধরনের পোকাগুলোর উপদ্রব হয়। তো ওর জন্য আপনি ওই 1 লিটার জলে ওরা বলে দেবে, মানে ছোট যদি অল্প গাছ হয় ওই 2 লিটার যে জলের বোতলে ওই 2 থেকে 3 মিলিগ্রাম কীটনাশক মিশিয়ে স্প্রে করলে পোকাগুলো কচি পাতাগুলো খাবে না, আচ্ছা তাহলে গাছটা আমার হৃষ্টপুষ্ট থাকলো। আচ্ছা এই গাছে এই আমরা যত্ন নিলাম, এরপরে চারা লাগানোর কতদিন পর আমরা ফল পেতে পারি? দেখুন, চারা লাগানোর কিন্তু মোটামুটি বৈশাখ আষাঢ় মাসে গাছ লাগানোর পরের কিন্তু ফাল্গুন চৈত্র মাসে ফুল চলে আসবে। আচ্ছা তা আমি যেহেতু কলম গাছ একটু বড় না হলে আমি চাইবো ফলটা কিন্তু নেবেন না,
আচ্ছা যে কোনো চাষি বন্ধুদেরই আমি বলবো গাছকে একটু বড় হতে দিন, 2 বছর অপেক্ষা করুন। এর দুধ- জন্য ফলটা যাতে না আসে কি করতে হবে? ওই ফুল আসবে, ফুলগুলো ভেঙে দিতে হবে। আচ্ছা, একটু বড় হলে আবার তখন ফুলটা আসলে তখন সেটা যত্ন নিতে হবে, তাই তো? হ্যাঁ, 2 বছর পরে আবার ফাল্গুন চৈত্র মাসে কিন্তু মানে ফুল চলে আসবে। আচ্ছা আর এই গাছের মানে এই জামরুল গাছের একটা খুব মজার ব্যাপার আছে, যে খুবই মানে অবাক বিষয়, যেটা একটু বলে রাখি, ইন্টারেস্টিং জিনিস, যে দেখবেন গাছে কোনো ফুল নেই, হুম, কিন্তু ফাল্গুন চৈত্র মাস বা বৈশাখ মাসের বৃষ্টিতে আপনি গাছের গোড়ায় জল দিচ্ছেন, কিছু নেই, কিন্তু যখনই হয়তো কোনো ধরুন নিম্নচাপ এলো বা কোনো 2 দিন টানা বৃষ্টি হলো, তখন কিন্তু এ গাছে ফুল দিয়ে দেয়। আচ্ছা এর বৃষ্টির জলটা কিন্তু এর খুবই মানে উপকারী জিনিস। আচ্ছা বৃষ্টির জল হলেই আমি দেখেছি, বৃষ্টির জল হলে প্রচুর পরিমাণে ফুল দেয়। গাছের গোড়ায় আপনি জল দিচ্ছেন, কিন্তু প্রাকৃতিক যে এর একটা এমনই একটা এর ব্যাপার, প্রাকৃতিক নিয়মে যখন বৃষ্টিটা হয় তখন কিন্তু এ ফুল দেয় বুঝি। ফুল দিয়ে দেয়। আচ্ছা, আমরা অন্যান্য ফলের ক্ষেত্রে দেখেছি, যেমন আম বা অন্যান্য ফল, এগুলোতে যখন ফুল আসে তখন অনেক রকম পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। তো এক্ষেত্রে ফুল আসলে কি এতে কোনো পোকামাকড় অ্যাটাক করলে তার কি উপায় রয়েছে, বা কোনো পোকামাকড় কি অ্যাটাক করে না, এরকম কিছু কি রয়েছে? না, ফুলে পোকা লাগে দেখতে পাই, ফুলে কিন্তু যে পোকাটা লাগে সেটা কিন্তু মধু খেতে আসে, আচ্ছা পরাগ মিলনে সাহায্য হয়। আচ্ছা তো পোকায় খুব একটা মানে ফুলটাতে তো কিছু পেল না, হুম ফুল খাওয়ার মতন কিছু থাকে না, আচ্ছা ফুলের মধুটাই খায় আচ্ছা পোকামাকড়, আচ্ছা ঠিক আছে? তো পোকাতে খুব একটা নষ্ট করে না। যদি দেখা যায় পোকা খুব সামান্য, মানে এটা দোকানে গিয়ে বলতে হবে যে মানে 1 লিটার জলে যদি মানে ধরুন 2 মিলিগ্রাম ওষুধ দেয় কীটনাশক, কিন্তু আরও তার 4 ভাগের 1 ভাগ কমিয়ে দিয়ে অল্প পরিমাণ স্প্রে করতে হবে। আচ্ছা বড় যে স্প্রেয়ার আছে, ওই পাত দিয়ে যেগুলো স্প্রে করা হয়, ওইগুলো করে স্প্রে করতে হবে ফুলে। কিন্তু ফুলের পর যখন ফলটা আসবে তখন কিছু ভিটামিন মিরাকুলাম, খুব একটা মানে প্রয়োজনীয় ভিটামিন, মানে এই ভিটামিনটা খুব সবাই ব্যবহার করে থাকে, মিরাকুলাম। আচ্ছা হ্যাঁ, বা যে কোনো ভিটামিন দোকানে গিয়ে ওটা যদি না পায়, যে আমার ফলে দেব, ফল যাতে ভালো হয়, গোড়াটা ধরুন বেশিরভাগ হয় কি ফলের গোড়াটা শুকিয়ে গিয়ে ফলটা ঝরে পড়ে যায়, আচ্ছা সেক্ষেত্রে ফলটা নষ্ট হয়ে যায়। হুম তো সেই জন্য ওই গোড়াটা যাতে ভালোভাবে থাকে তার জন্য কিছু পরিমাণ ভিটামিন হুম ভিটামিন স্প্রে করতে হবে আচ্ছা জলে মিশিয়ে, ঠিক আছে? তো তাহলে মানে গোড়াটা শক্ত থাকলো, ফলটাকে ধরে থাকলো। আর যদি দেখা যায় কিছু ফলের ফলটা এই জামরুলটা কিন্তু পোকামাকড় বা যেটাতে যতটা না নষ্ট করে, হনুমান আচ্ছা হনুমানে প্রচুর খায়, আচ্ছা হনুমান প্রচুর নষ্ট করে, আচ্ছা বা টিয়া পাখি, আচ্ছা এটার কিন্তু উপদ্রব প্রচুর আছে ফল নষ্ট করার জন্য। তো সেক্ষেত্রে কি করতে হবে, মানে ওতে নেট দেওয়া যেতে পারে, আচ্ছা বাজারে নেট পাওয়া যায়, গোটা গাছটাকে কভার করে দিল, তাতে করে বাঁচানো যেতে পারে। মানে ফলগুলো যাতে না কোনো কিছুতে আক্রমণ করতে পারে পাখি বা কোনো পশু দ্বারা। হুম। আচ্ছা, এই ফলটা বড় হতে বা বাজারজাত করতে মিনিমাম কতদিন টাইম দিতে হয়? দেখুন, মোটামুটি ফুল আসার খুব অল্প দিনেই, মানে 1 থেকে 1.5 মাসের মধ্যেই কিন্তু এর বড় হয়ে যায়, ফুল চলে এলে। আচ্ছা আর বৃষ্টি হলে তো আরো তাড়াতাড়ি। আচ্ছা, মানে মিনিমাম 20 থেকে 25 দিন টাইম লাগে ফলটাকে বাজারজাত করার জন্য। হ্যাঁ, মানে ফুল আসার পরে আর কি। ফুল আসার এবং এই ফলটা একবার হলো, আপনি ফল তুলে নিলেন, আবার কিছুদিন পর আবার ছোট 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 করে ফুল আসবে, আবার আসে। আচ্ছা মানে মোটামুটি
বৃষ্টি যদি চলতে থাকে, হুম। একটা ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ 3-4 মাস ফলটা পাওয়া যায়। আচ্ছা, 3-4 মাস কন্টিনিউ এরকম ফল আসতে থাকে। হুম তো সেক্ষেত্রে চাষিদের হয়তো অনেকটাই লাভজনক, কারণ হুম গাছটা তো একবারই রোপণ করতে হচ্ছে, হুম আর ফলটা তারা অনেকবার স্টেপে পাচ্ছে। হুম আহ, এই ফলটা পাওয়ার পর তারা যে বাজারজাত করবে সেই প্রসেস কি রয়েছে? দেখুন, বাজারজাত যে আমাদের মেদিনীপুর এলাকায় প্রচুর ফলের দোকান আছে, হুম আর এখন তো ফলের চাহিদা প্রচুর। হুম আর এটা যেহেতু গ্রীষ্মকালে মানে জল জল জাতীয়, এটা হুম মিষ্টি অথচ জল, মানে গরমকালের প্রচুর চাহিদা থাকে, হুম। খুব বড় বড় রসালো। রসালো হুম গরমকালে। তো সেক্ষেত্রে নিজে যদি পেড়ে দিয়ে আসতে পারে বাজারে ভালো, হুম না হলে কিছু কিছু ফল দোকানি ওরাও মানে কিছু লেবার করে ওরাও নিজেরা পেড়ে নিয়ে চলে যায়, তখন হয়তো আপনাকে কেজি প্রতিতে 10 টাকা কম দেবে। আচ্ছা। মিনিমাম এটা 50 টাকা কেজি, 60 টাকা কিলো পাইকারি আছে আচ্ছা। বাজারে। এখানে কি এই জামরুল যে ফলটি জাভা আপেল নামেও পরিচিত, এই ফলটি কি আমাদের এই লোকালিটিতে চাহিদা রয়েছে বেশি, না বাজারজাত করার জন্য বাইরে ট্রান্সপোর্ট করতে হয়? এই না, বিষয়ে কি আমাদের বলবেন? লোকালিটিতে ভালোই প্রচুর চাহিদা আছে, আচ্ছা প্রচুর চাহিদা আছে, আচ্ছা কিন্তু সে তুলনায় গাছ নেই এখানে। আচ্ছা যেটা আছে ওই লাল ছোট্ট লাল লাল ওই জাতটার আছে, বা দেশি। আচ্ছা দেশিটা অতটা মিষ্টি হয় না, ছোট আচ্ছা হয়, হ্যাঁ দামও কম। কিন্তু আচ্ছা। এই বড় সাইজটার, যেটা বড় হাইব্রিড টাইপের বলে, কিন্তু ওইটার খুব চাহিদা আছে। আচ্ছা, এই সাদা বা বড় যে ফলটা হয়, তো এই ফলটার চাহিদা রয়েছে বাজারে, কিন্তু সেই তুলনামূলক গাছ নেই। না, তো নতুন চাষি ভাইদের এটাই আমাদের বার্তা, যদি তারা এই ধরনের এই ফলটি চাষ করে তারা অনেকটাই লাভজনক হবে এবং বাজারেও তার চাহিদা রয়েছে। তো অনেক ধন্যবাদ শ্রী অলোকেশ বাবু আপনাকে। ভালো থাকবেন। আবার পরে কোনো এক এপিসোডে আপনাকে পাবো আমাদের এই বেতার বিদ্যাসাগর স্টুডিওতে, এই প্রত্যাশায় রাখলাম। এখানেই শেষ হলো ম্যাটিক্স কৃষি পাঠশালার আজকের অনুষ্ঠান। ধন্যবাদ। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সুমন। শুনতে থাকুন 90.8 বেতার বিদ্যাসাগর। এখন শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রের বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।